13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ডাকুন, কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। বিএনপি সংস্কারে রাজি, কিছু বাকি থাকলে নির্বাচনের পর হবে সংসদে, বললেন মির্জা ফখরুল। সংবিধানে গণভোটের সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিইসির। আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই, জানালেন সচিব। ঢাকা থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ। এখনো আলোচনা হয়নি কোন দলের সাথে শিগগিরই করবেন পদত্যাগ। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোনো চাপ নেই, নিরাপত্তাহীনতা বোধ করছেন না তারা। রোববার গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করে নেন ব্যারিস্টার সরওয়ার হোসেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে চলতি মাসেই। আগামী 13 নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ। তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ। ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ। দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন, দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা, তাদের উপর কোনো চাপও নেই। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরওয়ার হোসেন আসামিপক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন। পরে ওকালতনামা বাতিল করা হয়। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। এরপর 7 সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা। আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কার কোনো কারণও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে 60 দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী। দেয়া হয় বিচারিক ক্ষমতা। এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের।
এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য 50 ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে। তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর ধার্য হতে পারে। এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ডাকুন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ডিএমপি বলছে, পরিকল্পনা করে প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলমান অভিযান রয়েছে, সেটা আরও জোরদার করা হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য, নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম সেটারই অংশ। কেন তারা এসব স্থাপনাগুলো টার্গেট করছে সেগুলো আমরা তাদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে হয়তো জানতে পারবো। ডিএমপি জানিয়েছে, গত 10 মাসে ঝটিকা মিছিল, নাশকতামূলক কার্যক্রমের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সাধারণ মানুষ গণভোট এবং সনদ বোঝে না, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, বলেন তার দল জনগণের সাথে মুনাফিকি করে না। রোববার দিনভর ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকেলে ভেলাজান হাই স্কুল মাঠে ও সন্ধ্যায় রায়পুরের ভাওলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না, কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বলছি এই নির্বাচনের গণভোট নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। এর আগে জগন্নাথপুরে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলেন, জিয়াউর রহমানের দল বিএনপি মুনাফিকিতে বিশ্বাস করে না। এই নির্বাচন শেষ নির্বাচন বলে সবার কাছে সহযোগিতাও চান তিনি। বলেন, বিএনপি নির্বাচিত হতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন যে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। পরে রাতে জেলা বিএনপি কার্যালয়ে বৈঠকের মধ্য দিয়ে শেষ করেন দিনের কর্মসূচি। প্রতিহিংসা থাকবে না। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ঐকমত্য হয়নি এমন কোনো বিষয়ে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির তৈরি ছায়ায় এখন রক্তচক্ষু দেখায়, যা অপ্রত্যাশিত। নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও বসে নেই বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের দিয়ে ধানের শীষের প্রচার চালানো হচ্ছে সারা দেশে। রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় দলটির নেতা আমির খসরু অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান, যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয় নাই। এটাও বিএনপির উদারতা।
দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এবার ভোট যুদ্ধ হবে ছায়ার সাথে। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে, কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না, কারণ তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। নয়াপল্টনে ওলামা দলের অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ধর্মকে পুঁজি করা রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণমাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন। অন্যদিকে ইসি সচিব জানিয়েছেন, আইনগতভাবে আমজনতা দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন। গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা। জানান, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা। ভোট কক্ষে সর্বোচ্চ 10 মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে। আরপিও 84 ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয়। কিন্তু যদি কোনো অনিয়ম থাকে, কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে, জাল ভোটের ব্যাপার থাকে, বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না। কমিশনকে বলেছি, আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে 6 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দুপুরে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান। বলেন, তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে, যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি। সবার জন্য আইন সমান, আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে। খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন না। এদিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন, যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে, অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই। এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে ইসি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়ায় 1 থেকে 12তম নিবন্ধনধারী শিক্ষকেরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। নির্বাহী আদেশের মাধ্যমে হলেও নিবন্ধনকারীদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবি তাদের। তা না হলে সোমবার যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রোববার সন্ধ্যা থেকে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা বলেন, এনটিআরসির অব্যবস্থাপনায় নিয়োগ বঞ্চিত হয়েছেন তারা। এখন বয়স ও নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে না। আন্দোলনরতরা বলেছেন, প্রতি বছর শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করা হয়, তবে পদ ফাঁকা থাকলেও তাদের নিয়োগ দেওয়া হয় না। অভিযোগ করেন, অনিয়ম করে জাল সনদধারীদের নিয়োগ দেওয়া হলেও নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা এনটিআরসির সিস্টেম দুর্নীতি বঞ্চিত হয়েছি এবং আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে নির্বাহী আদেশে আমাদের নিয়োগ হোক, আমাদের স্বপ্ন পূরণ হোক। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন, তবে কোন আসন থেকে প্রার্থী হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেননি আসিফ। বিএনপি বা কোনো দলের সাথে আলোচনা হয়নি, এমনটাও দাবি তার। উপদেষ্টা জানালেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত, তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানান। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। জানান, বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা এবং বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীরা। বুধবার বিকেলে নাটোরের নলজাঙ্গায় এক মতবিনিময় সভায় অংশ নেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি নেতাকর্মীরা তার রুখে দেবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের মুক্তি নেই বলে মন্তব্য করেন বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য। এই আওয়ামী লীগ 15টা বছর এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। আজকে তাদের পরিণতি কি? আজকে তাদের পরিণতি আজকে দেশ ছেড়ে তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। তাই আমি আপনাদের বলতে চাই যে আমাদের ভাইরা দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা এবং বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জে 1 আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভা। আজকে এই দেশের গণতন্ত্র এসেছে, ওই দিনকে স্মরণ করে রূপগঞ্জের গণতন্ত্র আমরা আসবে আপনাদের মাধ্যমে। সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ করা না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। রাতে এক সংবাদ সম্মেলনে তারা প্রয়োজনে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ আন্দোলনের পর সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা প্রতারিত হয়েছেন। বন্ধ হয়নি ডিপ্লোমা সিন্ডিকেটদের নৈরাজ্য। এতে অধিকার বঞ্চিত হচ্ছে 3 লাখেরও বেশি বিএসসি ইঞ্জিনিয়ার। সরকার প্রণীত কমিটির 1 মাসের মধ্যে সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও 3 মাসেও তা প্রকাশ করা হয়নি। নবম গ্রেডে নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ, 10ম গ্রেডে ডিপ্লোমা কোটা পরিহার এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের নিষেধাজ্ঞার দাবিতে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয় তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।